সম্ভবত আপনি সিলেটে বা তিনেক এরকম একটি সময়ে আপনার সাথে দেখা হয়েছিল, এসেছিলেন সিলেটে। এবং আপনি যে আসলে কিভাবে আসেন আর কিভাবে আমি নিজেই জানি না, 64টা ডিস্ট্রিক্টকে আপনি চষে বেড়াচ্ছেন। এবং আমি প্রথমেই প্রশ্ন করতে চাই যে একটি উন্মুক্ত স্থানে এবং অত্যন্ত চমৎকার একটি জায়গায় বসে কথা বলছেন আপনি, আমাকে বলবেন কি আপনি এই যে অসকোস নামের যে প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন, এখানে এটা কিভাবে আপনার মাথায় আসছিল বা কিভাবে এই পিছনের গল্পটা আমি শুনতে চাই প্লিজ। আমার যারা দর্শক আছেন আজকে, এই দর্শকও শুনতে চাই। আমরা একটা সময় দেখেছি যে অবসর মানেই আপনার বাসায় ফিরে আসা, আর কে কিভাবে আছে, কে কিভাবে মারা যাচ্ছে, কে কিভাবে অসুস্থ আছে, কেউ কোনোভাবে খোঁজ দিচ্ছে না। কিন্তু আজকে এমন একটি জায়গায় আপনারা দাঁড় করছেন যে কারোর কোনো সমস্যা হলে আপনারা ঝাঁপিয়ে পড়ছেন এবং তাকে দ্রুত তার সেবা শুশ্রূষা করতে চাচ্ছেন। তো সব মিলিয়ে এইটা কিভাবে আপনি চিন্তা করতে পেরেছিলেন বা কিভাবে সম্ভব হয়েছিল? আপনার কথাতে আমার চিন্তার সমস্ত অনুভূতিটা চলে আসছে। আপনি যে কয়েকটা কথা আমাকে জিজ্ঞাসা করেছেন, এই অনুভূতিটা আমার ওইখান থেকে আসছে। আমি চাকুরি জীবনও একটু সৈনিক বান্ধব মানুষ ছিলাম। সৈনিকদের কষ্ট, শুধু সৈনিক না, আমার ব্যাটালিয়ন রেজিমেন্টে যে সমস্ত অফিসার, জেসিও আদার্স আমরা একসাথে কাজ করতাম, তখন তাদের যে কোনো লোকের কোনো সমস্যা হলে আমি সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায়, এই মেন্টালিটিটা আমার কাজ করতো। যদিও আমি খুব সামান্য একজন মানুষ ছিলাম, এখনো আমি একজন অতি সামান্য একজন মানুষ, নগণ্য একজন মানুষ। সেই অনুভূতিটার প্রকাশ থেকে রিটায়ারমেন্টে আসার পরে তখন আমার মাথায় আসছে, আমরা আসলে কেউ কাউকে নিয়ে চিন্তা করি না। আমরা যদি একজন আরেকজনকে নিয়ে চিন্তা করতাম, তাহলে আমাদের এই দেশটা সোনার বাংলাদেশ হইতে বেশি একটা সময় লাগে না। আমরা ওই যে বলছেন, আমরা চাকরি জীবন একটা নির্ধারিত গণ্ডির মধ্যে ছিলাম। গণ্ডি থেকে আসার পরে বাড়িতে এসেও আমরা একটা গণ্ডির মধ্যে থাকতে চাই, শুধু নিজের ছেলে মেয়ে বউ বাচ্চা, অন্য ছাড়া আর আন্তরিকতা যোগাযোগ এটা থাকে না। আমার ওটা বেসিক্যালি এটা ওইখান থেকে হয়েছে। হওয়ার পরে আমরা দেখেছি সমাজে, আপনি দেখেন, আপনি চোখ বন্ধ করে যদি চিন্তা করেন যে আমার একটা ভাই, আমার একটা বেসম্যান আমার পার্শ্ববর্তী এলাকাতে আছে, আপনি যাই দেখবেন যে সামাজিকভাবে সে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। এই যে আমার পাশে যে একজন ভদ্রলোক এনাম আহমেদ ভাই, আমি উনার কালকে একটা ব্যাপারে আমি দেখে আসছি, উনার ডকুমেন্টস গুলো দেখলাম যে উনার কষ্টার্জিত টাকা উনি এটা খরিদ করেছেন, কিন্তু উনি ওইখানকার স্থানীয় কিছু মানুষ তাকে ওইখানকার বিভিন্ন রকমের ভয় ভীতি দেখায় তার থেকে অনেকগুলো টাকা নিয়ে গেছে। তো এই যে এটা অনেক জায়গাতে আছে, নাম্বাই যে একটা আছেন, আমরা এই সংগঠন তখন থেকে শুরু করছি যে না, আমাদের প্রতি কেউ অন্যায় কিছু ভাবে করতে পারবেন। আপনারা জানেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা সবসময় ইহদিনা সিরাতুল মুস্তাকিমের উপরে চলাচল করে। তারা মিথ্যা কথা পছন্দ করে না, মিথ্যা কথা বলতে পারে না, বানাইতে পারে না। যার কারণে সমাজে গেলে বলে যে এ তো সমাজের সাথে চলতে পারে না, কারণ সমাজরা আজকে মিথ্যার মধ্যে চলাফেরা করে। সমাজের মধ্যে আপনি দেখবেন আপনার এলাকাতে অনেক লোক বসে বসে খাইতেছে, তার কোনো কাজ কাম নাই, সে কিভাবে খায়? আমাদের ছেলে মেয়েরা বাইরে থাকে, দেশে আমাদের টাকা পয়সা আছে, আমাদের চলতে কষ্ট হয়, কিন্তু ওদের কোনো কষ্ট হয় না, তার মানে সামথিং রং। তো সেই সুবাদ থেকে আমাদের এই সংগঠন, আলহামদুলিল্লাহ, আমরা আজকে বাংলাদেশের বাইরেও পৃথিবীর অনেক দেশে, যেখানে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন কর্মকাণ্ডে পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপ কান্ট্রিতে অনেক দেশে আমাদের সদস্যরা, একটু আগে আমার জলিল ভাই বললো আমেরিকাতে আমাদের স্যার আছেন, আমাদের কিছু ভাই আছেন, আমার অগণিত সদস্য আছেন যারা এই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা অসকোসকে ভালোবাসেন, তাদেরকে ভালোবাসেন, তাদের কর্মকাণ্ডকে ভালোবাসেন। ইনশাল্লাহ দিন দিন এটা আরো প্রতিনিয়ত ডেভেলপ করতেছে এবং করবে। আমি যে প্রশ্নটা রাখতে চাই যে জনাব হুমায়ুন কবির সাহেব, যে আপনি যখন এটা শুরু করেছিলেন তখনকার কেমন সাড়া পেয়েছিলেন, বা যে ঊর্ধ্বতন যে এটা অনেক কঠিন ব্যাপার ভাই। আমি প্রথম যখন শুরু করেছি তখন আমরা 17 জন সদস্যকে নিয়ে প্রথম আমি ঢাকাতে একটা রেস্টুরেন্টে প্রোগ্রাম করি। আমি তখন কুমিল্লাতে থাকি, এবং অত্যন্ত সত্য কথা, আমি দুঃখজনক বলবো না, কারণ এটা তাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি যে আমি ঢাকা থেকে, আমি কুমিল্লা থেকে হুন্ডা চালায়া 10টার সময় প্রোগ্রাম ছিল, আমি 10:45 সময় এসে হাজির হয়েছি। আমরা যেখানে প্রোগ্রাম, এখান থেকে 300 গজ দূরে আমার সাংগঠনিক কিছু সদস্য বসবাস করতেন, তাদেরকে আমি ওইখান থেকে আনতে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এই পদচারণাটা অনেক কঠিন, অনেক কঠিন।
অনেকটা স্ট্রাগল করে, অনেকটা স্ট্রাগল। আপনি এই স্ট্রাগলের কথা চিন্তা করলে আমি অনেক জায়গাতে আমার অতীতের কথা মনে হলে আমার চোখের কান্না আসে। আজকে আমি সাকসেস, আমার এই কষ্টটা আজকে সাকসেস। যে দেখেন আমার ডান পাশে বাম পাশে যারা বসে আছে তারা আমার থেকে অনেক গুণে গুণান্বিত, কিন্তু তারা আমাকে সম্মান করে। বাংলাদেশের এমন অনেক লোক আছে তাদের কাছে আমি কিছুই না, অতি নগণ্য। আমাদের অনেক অফিসার্স আছেন, আমাদের উপদেষ্টা, আমাদের অনেক জেসিও সাহেব আছেন উপদেষ্টা, উনারা যে আমারে কি পরিমাণ স্নেহ করে মানে এটা এটা বলার মতো না। তো আমরা প্রথম 17 জন নিয়ে শুরু করছি, আল্লাহর রহমতে এখন লক্ষাধিকের উপরে সদস্য বিভিন্ন জায়গাতে আছে এবং প্রতিনিয়ত এটা বাড়তেছে। এই যে আজকে আপনার সার্জন টেলিভিশনের এই অনুভূতি দেখে অন্তত 10,000 লোক আমাদের সংগঠনে যুক্ত হবে। সেটাই আমি যদি জিজ্ঞাসা করি স্যার, যে সশস্ত্র বাহিনীর একটি প্রোগ্রাম ছিল গতকাল সিলেটে, আপনি এত সব জেলা থাকতে সিলেটে কেন আসলেন? যদি বলতেন না এখানে বিয়ের বাড়ি বলে আপনি আসেন, আপনি বলতেন যে সমগ্র সিলেটে 64টা জেলা। সিলেট হলো আমাদের বাংলাদেশের জন্য একটা পুণ্যভূমি সিলেট, জি জি জি, অলি আওলাদ দেশ। আর আসলে 21 তারিখে আমার ভাই এখানে সিলেটের জলিল ভাই এখানে প্রোগ্রামটা করতে চাইছিল, কিন্তু তার আগে আমি 3 মাস আগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আমার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং গোবিন্দ জেলার সভাপতি রাহিন ভাইয়ের সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে আমি ওখানে প্রায় 15,000 লোকের জমায়েতে একটা বক্সিং টুর্নামেন্ট হয়েছে, ওখানে উনি আমাকে প্রধান অতিথি করেছেন। তো আমি এটা একটা সুযোগ যে আমি ওখানে যাই। তো ওখানে আমি গিয়ে আবার রাত্রে আমি ওনারে 22 তারিখে প্রোগ্রাম দিছি। দেখে অনেক কষ্ট হইলো, আমি কিন্তু গত রাত্রে একটু ঘুমাইছি, তারপরেও কিন্তু আমার এত ভালো লাগতেছে। কালকে সিলেটের প্রোগ্রামে সিলেটের আয়োজন, যেমন আমি আজকে হোটেল নূরজাহানের যে ওনার, ওনাকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর আয়োজন। আমি আগে কিন্তু জানতাম না, আমি সিলেটে অনেকদিন ছিলাম। যে আসলে একজন মানবিক মানুষ, আমরা তো এই প্রতিষ্ঠানের নাম বলি নাই, কিন্তু আপনি তো বলি না 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 না, এটা আমি এটা হাইড করছিলাম, যেহেতু আপনি আসলে অসম্ভব বিনয়ী একজন মানুষ, সজ্জন ব্যক্তিত্ব করে সন্দেহ নেই, এবং মনে হয় এটা সিলেটে বিয়ের বাড়ি বলে মনে হচ্ছে। না না আপনি এই হোটেলের কথা বলেই দিলেন। আমরা এমন একটি স্থানে আমার মনে হচ্ছিল যে দর্শক যেন খুঁজে বের করুক আমরা কোথায়। জি 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 জি, না এটা অবশ্যই এবং আমার উনারে ভিউটা এত পছন্দ হয়েছে। আমি আমার ওই যে এখানকার ওনার যদি আমার এই বক্তব্য শুনে, তাহলে আমরা আশা করব পরবর্তীতে আমাদের 16 ডিসেম্বর 21 নভেম্বরের প্রোগ্রামগুলো উনি আমাদেরকে এখানে ইয়ে করবে। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে চলে যাচ্ছি যে জনাব হুমায়ুন কবির সাহেব, যে আপনাদের এই অসকোসের আসলে কাজটা কি? দর্শক যারা আছেন তারা জানতে চান, এবং যারা এখন পর্যন্ত আপনাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত হননি তারাও জানতে চাইবেন যে আপনাদের এই প্রতিষ্ঠান থেকে কি কাজ করছেন এবং কি কার্যপ্রণালী সম্পাদন করছেন, যদি একটু ব্যাখ্যা দিতেন বা দর্শকদের উদ্দেশ্যে বলতেন প্লিজ। আমি খুব শর্টে বলি যে এটা হলো সংক্ষেপ। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা যখন বাড়িতে এত জীবন যাপন করে, সেটাই একাকিত্ব জীবন যাপন করে। আমি যদি প্রথম একটা বলি যে একটা লোক মনে করেন এনাম ভাই অসুস্থ হয়েছে, জি জি জি, তার খুব জরুরি দরকার ওনার ট্রিটমেন্ট, ওনার বাড়িতে ছোট বাচ্চা, এখন এই লোকটাকে কে দেখাশোনা করবো? সংগঠনের সাথে যুক্ত হলে এনাম ভাইয়ের খোঁজ কিন্তু প্রতিনিয়ত জলিল ভাই নেক XYZ কেউ না কেউ নেবে। যখন জানবে যে এনাম ভাই অসুস্থ, তাৎক্ষণিক এখানে 10-12 জন সদস্য এখানে হাজির হবে এবং ওনার জন্য কি করতে হবে ওরা তখন তারাই করবে, তার পরিবারের কোনো টেনশন নেই। দ্বিতীয়ত আসেন, অনেক সময় আমাদের অনেক সৈনিক মারা গেলে তার জানাজাতে কোনো সৈনিক যায় না, জানেও না যে কে মারা গেল না গেল। তখন আমাদের এই সংগঠনের সাথে যুক্ত হলে ওই জানাজাতে মনে করেন আপনার সিলেট জেলাতে আমি মারা গেলাম, আমি আরেকজনকে মারবো না, আমি মারা গেলাম, আমার মৃত্যুর খবর শুনলে অন্তত 10 থেকে 15 জন 20 জন এমনকি 50 জন সদস্য এসে জানাজাতে অ্যাটেন্ড করে। তারপরে আসেন মনে করেন না আমার এনাম ভাইয়ের একটা মেয়ে আছে, সে এটা বিয়ে দিবে, কোথায় দিবে? তখন দেখা গেছে আমাদের এই সদস্যদের মধ্যে এমন আছে যে এনাম ভাই ভালো মানুষ, আমি এনাম ভাইয়ের মেয়েটাকে আমার ছেলের বউ হিসেবে নিয়ে যাব, ঠিক আছে। তারপরে অথবা আমার পরিবারের মধ্যে কেউ না কেউ কাজটা করতেছে। আপনার দ্বিতীয়ত হলো যে একত্রিত থাকার পিছনে এনাম মনে করেন যে জলিল ভাই একটা সমস্যাতে পড়ছে, এখন এই সমস্যা সে এককভাবে সমাধান করতে পারে না, প্রশাসনিক বিভিন্নতা ওই জায়গাতে যাইতে পারে না, ওই জায়গায় যাইতে পারে না, তখন মনে করেন র্যাব অফিসে যেতে হবে, ডিসি অফিসের কাছে যেতে হবে, টিউনো সাহেবের কাছে যেতে হবে, একা যেতে পারে না, তার সাহস নাই। তখন সভাপতি জলিল ভাইকে বললে জলিল ভাই তখন গ্রুপ হয়ে দলবদ্ধ পাবে, ডিসি সাহেবের কাছে যাবে, র্যাব অফিসে যাবে, বিভিন্ন জায়গায়। এই জিনিসগুলো আসলে অনেকের সদস্যের মাথায় এখন এটা ঢুকে নাই। এটা যখনই ঢুকবে তারা নিজস্ব ভাবে স্বপ্রণোদিত ভাবে এই সংগঠনের মধ্যে মিশবে। তারপরে আছে যেমন আমরা এখন যে কাজ করতেছি, আমি একসাথে 2টা প্রশ্নের জবাবে আপনাকে দিচ্ছি। সেটা হলো যে সরকারের কাছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে, সশস্ত্র বাহিনীর কাছে আমাদের কিছু মৌলিক দাবি দীর্ঘদিন থেকে আমরা শুরুটা করছি, কিন্তু এখানে
এবং আমাদের পরিচিতিটা শুরু হয়েছে একটা প্রতিবাদের মাধ্যমে। জলিল ভাই তখন এনাম ভাই জানেন, জলিল ভাই গেছেন, মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের কথা আপনারা জানেন। জি জি জি, এটা একটা আলোচিত একটা আলোচিত হত্যা মামলা, এবং গত পরশুদিন মনে হয় সেটার রায় আবার পুনরায় রায় দিয়েছে ফাঁসির। জি জি জি, আমরা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ, উনি আমাদের একজন কর্মকর্তা। আমি ওনার সাথে চাকরি করি নাই, বা আমরা এখানে কারোর সাথে চাকরি করি নাই, কিন্তু আমাদের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ছিলেন, চৌকস সেনা অফিসার। আমরা কারো না কারো কোনো অফিসারের আন্ডারে, কোনো জেসিউর আন্ডারে চাকরি করি। জি জি জি, যখন এটা উনি মারা যাওয়ার পরে আমাদের রাওয়া রিটায়ার্ড অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট ছিলেন মেজর নুরুল আফসার সাহেব মৃত, আল্লাহকে উনাকে জান্নাতবাসী করুক, উনি প্রথম বিভিন্ন মিডিয়ার সামনে এটার প্রতিবাদ করেছেন। এবং সৈনিকদের মধ্যে আমাদের সংগঠন প্রথম প্রতিবাদ করেছে। তখন অন্য কোনো সংগঠন ছিল না, অন্য কোনো সংগঠন যায় নাই। এবং আমরা তাৎক্ষণিকভাবে রাওয়ার চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে আমরা এটা প্রতিবাদ করেছি, এবং পরবর্তীতে 64 জেলা থেকে আমাদের 3 জন করে সদস্য দেয়া প্রায় 300 লোকের একটা সমাগম আমরা রাওয়া ক্লাবের হিল মেটালে করেছি 4 সেপ্টেম্বর 2020 সালে। তখন থেকে আমাদের কথা হলো, আমাদের যে কোনো সদস্য, অফিসার হোক, জেসি হোক এবং সৈন্য হোক, তাদের উপরে অন্যায়ভাবে কেউ অত্যাচার করলে আমরা প্রতিবাদ করি। এবং সেই সাথে আমাদের কিছু মৌলিক দাবি আছে। সে মৌলিক দাবি হলো আমাদের একসময়, আমাদের কিন্তু চাকরিতে ভর্তিকালীন সময় কথা ছিল আমাদেরকে রেশন দিবে। আমরা রেশন পাচ্ছিলামও, আমাদের সোলজাররা রেশন পাচ্ছিল রিটায়ারমেন্টে আসার পরে, সুন্দর মতো চলে। যে রেশন পাওয়া যায়, বাচ্চারা রোজগার শুরু করার আগ মুহূর্তে ওই রেশন দিয়ে আমাদের সংসার সুন্দর মতো চলতো। কিন্তু কি বা কারণে এটা হঠাৎ করে বন্ধ করেছে 2007 অথবা 2008 সালে। এরপরে আমাদেরকে 418 টাকা করে রেশনের টাকা নির্ধারণ করছে, যেটা আমরা গত 16 বছর 17 বছর আমরা 418 টাকা পাচ্ছিলাম। আপনি দেখেন বাজারের যে পণ্য 2006 সালের যে টাকা, যে মূল্যটা ছিল, 2025 সালে কি সে মূল্যটা আছে? অবশ্যই না। মানে টাকার মান যদি চিন্তা করেন, পয়সার মান, বাজারের মান, সবকিছু যদি চিন্তা করেন, তারপর প্রোডাকশনের মাল যদি চিন্তা করেন, এখন সেটা অনেক গুণে বেড়ে গেছে, কিন্তু আমাদের 418 টাকা বাড়ে নাই। এই সংগঠন করার পরে, আমাদের প্রতিবাদের কারণে, আমাদের বহুত ঘাম ঝরানোর পরে এটা 1375 টাকা হওয়ার কথা ছিল, করছে 1000 টাকা। তো আমাদের দাবি হলো এটা ন্যূনতম 3000 টাকা করতে হবে। 3000 টাকা না হলে একটা আমার, কারণ আমাদের সাথে সরকারের একটা এটার ডিড, যে তুমি যদি সেনাবাহিনীতে চাকরি করো তোমাকে এই সুবিধা দেওয়া হবে। আমরা শুধু ওই পলিসিতে যেতে চাই, আমরা কারো থেকে জোর করে কিছু নিতে চাই না, আমাদেরকে পলিসি মোতাবেক দেওয়া হোক। যেমন চিকিৎসা ব্যবস্থা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে অনেক ভালো। আমাদের পরিবারের স্ত্রীদের, আমরা ছেলে সন্তানদের কথা বলবো না, আমাদের স্ত্রীদের চিকিৎসাটা সম্পূর্ণ বিনামূল্যে করার জন্য আমাদের সরকারের কাছে, আমাদের যারা সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেনা, নৌ বিমান বাহিনী প্রধানদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে স্ত্রীদের পুরোপুরি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাটা করার ব্যবস্থা করে দেন। আমি যদি তারপরে আরো দুটো দাবি আছে, সেটা হলো যে আমাদের এক পদবি এক বেতন। এটা 2018 সালের প্রথম থেকে আমরা যখন শুরু করেছি, আমরা যখন জানলাম পৃথিবীর বিভিন্ন দেশে এই পদ্ধতিটা চালু আছে, এক পদবি এক বেতন, আমাদেরকে এই এক পদবি এক বেতনটা বাস্তবায়ন করার জন্য এখন সারা দেশের সমস্ত অফিসার জেসিউ, আমরা গত কয়েকদিন আগে রাওয়া ভবনে আমাদের অফিসারদের যে সংগঠন, ওখানে আমরা একটা প্রোগ্রাম করছি। আমাদের অনেক শ্রদ্ধেয় মেজর জেনারেল রফিক সাহেবের মাধ্যমে উনি আমাদেরকে দেখাইছেন, বুঝাইছেন, ওনারা স্বীকার করেছেন যে আমরা ভুল করেছি। বর্তমান প্রেজেন্ট যারা আছেন, আপনারা ভুল করবেন না, কারণ এটা দরকার আছে এক পদবি এক বেতন বাস্তবায়ন করা। এবং পরিশেষে আমার এটা অনুরোধ থাকবে, সেটা হলো যে আমরা খুব সামান্য বেতনে চাকরি করেছি। আমরা যে বেতনের টাকা দিয়ে শহর ভিত্তিক, গ্রামের ভিতরে কোনো বাড়ি করব, এরকম কোনো অবস্থা ছিল না। যে টাকা বেতন পাইতাম আমাদের বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াইয়া পড়াইয়া সামান্য, আমরা অনেকে ভালো স্কুল কলেজে লেখাপড়াও করাইতে পারি নাই এই বেতনের কারণে। তা আমাদের আবাসন সুবিধাটা আমরা যেন অফিসাররা ডিওএইচএস পায়, ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি, আমরাও চাচ্ছি আমাদেরকে ঢাকা শহরে দরকার নাই, আমাদেরকে বিভিন্ন জেলা উপজেলা শহরে যেন আমাদেরকে ডিফেন্স সোলজার হাউজিং সোসাইটি নামক সৈনিকের আবাসনের ব্যবস্থা করা হোক। 4টা দাবি এখন আমাদের মুখ্য দাবি। আমি সার্জেন্ট হুমায়ুন কবির সাহেবকে একটি প্রশ্ন রাখতে চাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেহেতু আপনি প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব অলঙ্কিত করে আছেন। সব মিলিয়ে আমি একটা প্রশ্নে যাচ্ছি যে অবসরপ্রাপ্ত সেনা সদস্যগণ তো খুব অল্প বয়সে অবসরে আসেন,
তাদেরকে সরকার কি কোনো কাজে লাগাতে পারে? অবশ্যই পারে। যেমন আমার ছোট ভাই, সেও সার্জেন্ট জি, জি। অবসরে আসছে, অবশ্যই এখন পারে। আমি এটা ব্যাংকে সে এখন কর্মরত, যদিও এটা আসলে খুব পর্যাপ্ত কিছু নয়। তো এই জন্য আপনাদের এই প্রতিষ্ঠানের শুধু শুধু এই ব্যক্তি বিশেষের কোনো কাজ ছাড়া কি আর অন্য কোনো কাজ আছে কি, যদিও একটু বলতেন। অবশ্যই পারে। আমি আপনাকে এটা, আমি দেখেন 2021 অথবা 22 সালে আমরা একটা টেলিভিশন টক শোতে আমার সাথে অনেক বিজ্ঞ মানুষ ছিলেন। আমি আরেকজন লোকের কথা আপনার মাধ্যমে ইয়ে করতেছে, হাফিজুর রহমান মিলন সাহেব, উনি গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল নামে একটা মোবাইল টেকনোলজি ইনস্টিটিউট আছে রাজশাহীতে, উনি কি গত মাসে আমাকে ওখানে গিয়ে সংবর্ধিত করেছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ, আমার সংগঠনের কাছে কৃতজ্ঞ। আমাকে সংবর্ধনা দেয় নাই, আমার সংগঠনকে দিয়েছে। উনিও ওই টক শোতে উপস্থিত ছিলেন। আপনি দেখেন একজন প্রাইমারি স্কুলের মাস্টার অথবা একজন পুলিশ, ওনারা চাকরি করে 59 বছর। আমি পুলিশ ট্রেনিং প্রাপ্ত, আমি ঠিক আছে, কিন্তু আমি একজন প্রাইমারি স্কুলের মাস্টার দিয়ে উদাহরণ দিচ্ছি। উনি চাকরি করেন 59 অথবা 60 বছর, ওনার কোনো ট্রেনিং নেই। উনি লেখাপড়া করেছেন, লেখাপড়া করে উনি আস্তে আস্তে হেডমাস্টার হয়ে বা সিনিয়র শিক্ষক হয়ে পেনশন যাচ্ছেন 59 বছর বয়সে। আমরা এখানে যে কয়েকজন লোক বসা আছি, আমরা সকল লোক কিন্তু সর্বগুণে গুণান্বিত। আমাদের এমন কোনো ট্রেনিং নাই যে ট্রেনিংটা আমাদের করা নাই। এখন আমরা 17 বা 18 বছর বয়সে সেনাবাহিনী যোগদান করি। আমরা যদি 24 বছর বা 42 বা 26 বছর চাকরি করি, তাহলে আমাদের বয়স দাঁড়ায় আপনার 42 কি 44 বছর। তো 42 এবং বা 44 বছর ধরেন, 44 বছরের সাথে যদি আমরা 60 বছর হিসাব করি, এখানে আমাদের দীর্ঘ একটা টাইম কিন্তু গ্যাপ থাকে। আমাদের এই দীর্ঘ টাইমে আমাদের এই ট্রেনিং প্রাপ্ত সোলজার গুলা একদম আজাইরা সময় কাটায়, কোনো কাজ করতে পারে না। তো সরকার এই দেশটাকে সুন্দর বাংলাদেশ করার জন্য আমাদের এই সমস্ত সোলজারদেরকে যদি মনে করেন, আমি একটা পয়েন্ট দেই, সেটা হলো যদি বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস, যেমন যেখানে মনে করেন স্কুল, কলেজ, মাদ্রাসা সবকিছু আছে, ওইখানে যদি আমাদের সেনাবাহিনীর একজন চৌকুশ সার্জেন্টকে নিয়োগ দেওয়া হয় 10 বছর জন্য, চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, তাহলে সে কি করতে পারবে? ওই সমস্ত বাচ্চাদেরকে সামরিক শিক্ষায় অনেক শিক্ষিত করতে পারবে। এবং ডিসিপ্লিন যে জিনিসটা আছে, এখন তো ডিসিপ্লিন উঠেই গেছে, কিন্তু একজন সামরিক বাহিনীর সদস্যকে যদি ওখানে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়, তাহলে তারা খারাপ কাজ থেকে বিরত থাকার, এটা হলো বিরাট। এটা যদি সরকার চিন্তা করে লাগাদিন, এটা যদি আপনার সরকার যদি গভীরভাবে চিন্তা করে এবং উপদেষ্টারা যদি চিন্তা করে, যারা সরকারের উপদেষ্টা থাকেন, কারণ সরকার অনেক এত গভীরে চিন্তা করার কোনো সুযোগ থাকে না, যে এই সমস্ত জায়গাতে যদি একজন শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয় আপনার পার্ট টাইম অথবা খণ্ডকালীন, তাহলে ওনারা আমাদের এই সমস্ত সন্তানদেরকে নৈতিক শিক্ষা দিতে পারবে। আসেন, বাংলাদেশের সবচেয়ে দুর্নীতির জায়গা হলো ভূমি। কিছু জায়গা আছে ভূমি, আপনার তো আমাদের অনেক সার্ভেয়ার আছে, বিভিন্ন বাহিনীর সার্ভেয়ার আছে। আমাদের ওই সমস্ত সদস্যদেরকে যদি এই সমস্ত ভূমি হিসেবে অথবা কেয়ারটেকিং করার জন্য যদি ওখানে নিয়োগ দেওয়া হয়, প্রত্যেকটা ভূমি অফিসে 5 বছরের জন্য 10 বছরের জন্য, তাহলে ওই ভূমি অফিসগুলোতে দুর্নীতি বন্ধ হবে। কারণ আপনারা একটা জিনিস মনে রাখবেন, সৈনিক কখনো অন্যায় করে না, কখনো কোনো সৈনিক অন্যায় করতে পারে না, পারবেও না ইনশাল্লাহ। এরকম হাজারো খাত আছে, আরো আছে। আমরা সরকার যদি বৈদেশিক কর্ম মন্ত্রণালয়, যে সমস্ত কর্মসংস্থান মন্ত্রণালয় আছে বা এই সমস্ত জায়গাতে যদি আমাদের সোলজারদেরকে যদি আপনার যে কোনো দেশে কর্ম খুঁজে বের করে যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে ওই দেশে সুসম্মানের সহিত, অনেক সম্মানের সহিত চাকরিও করবে, দেশে যে কোটি ডলার আপনার রেমিডেন্স বাংলাদেশে ঢুকাতে পারবে। সরকারের এই সমস্ত চিন্তা মাথায় আসে কিনা আমি জানি না, আমাদের চিন্তা এটা কাজ করতেছে। সরকার শুধু একটা মন্ত্রণালয়ের মাধ্যমে বিনা পয়সা অথবা আমাদের সশস্ত্র বাহিনীর মাধ্যমে, আমাদের সেনাবাহিনীর একটা মন্ত্রণালয়ের মাধ্যমে যদি, বা এটাদের কি বলে, আমাদের আর্মি হেডকোয়ার্টারে একটা পরিদপ্তরের মাধ্যমে যদি আমাদের এই সমস্ত সৈনিকদেরকে যদি বিনা পয়সা সরকারি খরচে পাঠায়, প্রতি বছর ওইখান থেকে একটা নির্ধারিত টাকা কাটিং সরকার কেটে দিবে, তারটা পরিবার দিবে, তাহলে আপনার হাজার কোটি টাকা আমি বাংলাদেশে নিয়ে আসতে পারবে মনে করি। যেমন আমাদের কুয়েতে আছে, আমাদের কুয়েত মিশন আছেন, বিভিন্ন দেশে মিশনে আছেন, আমাদের যারা যেখানে আছেন সকলে কিন্তু হাজার কোটি টাকা ডলার কিন্তু বাংলাদেশে আনতেছেন। তো আমি আমার
আরেকটি প্রশ্ন আপনার কাছে সরাসরি চলে যাচ্ছি যে আপনাদের মৌলিক দাবিগুলো কি কি? আমি মৌলিক দাবিগুলোর কথা বলে ফেলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে আমরা আছি বোধহয়। আমি আমার কিছু ব্যক্তিগত প্রশ্ন রাখতে চাই এই মুহূর্তে, যে আপনি যে গতকাল সিলেটে আসলেন, এই যে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে আপনি প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেছিলেন, সেখানে কেমন সাড়া পেয়েছেন, কেমন উপস্থিতি দেখলেন, কিভাবে এই অনুষ্ঠানটি সফল হলো কি না বিফল হলো যদি বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আমি প্রথমে এখানে আসা, আমি একজন বয়োজ্যেষ্ঠ, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আলী আহমেদ স্যার, ওনাকে পেয়েছি। অসাধারণ মনের একজন মানুষ, এবং ওনার সন্তানেরও সেনাবাহিনীতে ভালো ভালো জায়গাতে আছেন, এটা দেখে আমার ভালো লেগেছে। আর এখানে কয়েকজন জেসিও পাইছি, মানে এত অনুভূতি আমার যে ওনারা আমাকে এত ভালোবাসেন, এটা না আসলে বোঝা যায় না। আর ওভারঅল কালকের অনুষ্ঠানটা সিলেটের অনেক সুন্দর হয়েছে, আগে যেবার আসছিলাম তার থেকে অনেক ভালো, এবং আশা করা যায় আজকের পরের থেকে, এবং ওইখানে কালকে ডিক্লারেশন হয়েছে যে আগামী 16ই ডিসেম্বর সপরিবারে তারা এই অনুষ্ঠানটা উপভোগ করবে, এবং করা উচিত। আপনি ডিসেম্বর যাওয়ার আগে যদি বলি, আপনাদের আমাদের জলিল সাহেব আছেন, এনাম ভাই আছেন সাথে, এবং দেশ বিদেশ থেকে অনেকেই দেখছেন, বিশেষ করে বৃহত্তর সিলেটের এখানে কোনো সম্মেলন করা যায় কিনা যদি বলতেন আপনার এই মাধ্যমে, বিশেষ করে বৃহত্তর সিলেটকে নিয়ে একটি, যেমন আমাদের সিলেটে বড় বড় হল রুমও রয়েছে, আমার মনে হয় আপনাদের এই মানে সংগঠনটা আরো চাঙ্গা হতো। আমরা সিলেটের যে সমস্ত সদস্যরা কোনো আগ্রহ সার্জন টেলিভিশনের মাধ্যমে, অনেকে কিন্তু সংগঠন জানে না, তারা দেখে, এখানে অনেক লিখেও না, তারা শুধু দেখে, ভিডিও দেখে, মজা পায়, ওরা মজা পায়। ওরা অনেকেই মনে করে যে জলিল ভাই তো কাজ করতেছে, আমার করার দরকার কি। আমি অনুরোধ করব আবার সার্জন টেলিভিশনে যারা দর্শক আছেন তাদেরকে সবাইকে বলবো, আপনারা এই মেসেজটা শেয়ার করে দেন। শেয়ার করার মাধ্যমে অন্য যারা এই সারা পৃথিবীতে শেয়ার করে দেন, দিলে এটা সুবিধা হবে কি, আমরা এখন তো ছোট অনুষ্ঠান করতেছি, আমরা ভবিষ্যতে জলিল ভাইদের, এনাম ভাইদের মাধ্যমে আমরা মহাসম্মেলন করব প্রত্যেকটা জেলাতে। আমি দেখছি যে প্রায় 15 থেকে 20 বার এনাম ভাইয়ের নামটি আসছে, এত কি স্নেহ করেন এনাম ভাইকে আমি বুঝতে পারছি। এনাম ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের চাকরি তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার দীর্ঘদিন চাকরি, উনি অনেক অসাধারণ একজন মনের মানুষ, এই জন্য আমি এনাম ভাইকে এই যে এটা ভালোবাসা। আমি দেখেন গতকালকে আমি গোবিন্দগঞ্জ গিয়েছি, গোবিন্দগঞ্জ গিয়ে আমার ট্রেনিং এর সময় গাইবান্ধাতে আমার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহবুব সাহেব, হয়তো স্যারও আমার এই ভিডিওটা দেখবেন, উনি হয়তো আমার এই ভিডিওটা দেখে কাঁদবেন। আমি পরে বললাম যে আমি স্যারকে দেখে যাব, কারণ আমি তো আর কখনো ওনাকে পাবো না, কারণ গোবিন্দগঞ্জ আমি যে আবার যাব এমন কোনো নিশ্চয়তা না, আমি সিলেট থেকে ঢাকা যাব তারও কোনো নিশ্চয়তা নেই। হায়াত এবং মত এটা হলো রিজিক দৌলত আল্লাহর উপরে নির্ভর করবে। আমি ওইখান কাছে গেছি, উনি আমি কখন যাব কখন যাব কখন যাব এই অনুভূতি নিয়ে রাস্তায় এসে দাঁড়া রয়েছে। ওনার বয়স 85-র উপরে। আমি উনারা দূরের থেকে দেখে আমি রিক্সা থেকে নেমে হাইটা যায়, আমার কোট প্যান্ট পরা ছিল, আমি ওনারা যখন পায়ে ধরে সালাম করছি, উনি হা হা করে কেঁদে দিয়েছেন। এই যে সংগঠনের মূল উদ্দেশ্য হলো, অনেক লোকের আমি একটা একই সুতাতে নিয়ে এসেছি। এই যে আমার পদচারণা, আমারও তো কেউ টাকা দেয় না, আমি আমার পয়সা দিয়ে যে সারা পৃথিবী ঘুরতেছি, তার মূল কারণ হলো যে ভাই আপনারা যে যেখানে আছেন আপনারা একত্রিত থাকেন, আপনারা সংঘবদ্ধ থাকেন, এটার মধ্যে অনেক মজা আছে, অনেক লাভ আছে। ঠিক আছে, আমি আমার সার্জেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির সাহেবকে বলতে চাই যে আমাদের আয়োজন একটু দীর্ঘ হয়ে যাচ্ছে। আমি আর একটা কথা বলতেছি সার্জন টেলিভিশনের মাধ্যমে, আমাদের বর্তমান সিলেট জেলার ডিসি যিনি, উনি বাংলাদেশের একজন মানে আইকন মনে হয়, আইকন। আমি আরো 5 বছর আগের থেকে ওনার প্রত্যেকটা কর্মকাণ্ডকে ফলো করি। আমি উনি ডিসি হওয়ার পরে একটা অভিনন্দনও দিয়েছি, আমি মেইলে ওনার কাছে অভিনন্দন পাঠিয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। জলিল ভাইকে বলেছি আপনি আমাদের সংগঠনের লোকজনদেরকে নিয়ে, মানে ডিসি মহোদয় আছেন, সিলেটের জেলা প্রশাসক মহোদয়, কি জানি কয়, পুলিশ কমিশনার মহোদয় আছেন, ওনাদের সাথে সাক্ষাৎ করবেন এবং আমাদের সংগঠনের জানানটা দিবেন। আমাদের যে কোনো বিপদে ওনারা হলো আমাদের বন্ধুর মতো। ডিসি ওনাকে আল্লাহ ওখানে সম্মানিত করেছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে সরোয়ার আলম সাহেবকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ। স্পেশালি যদি কোনো প্রোগ্রামে যান, ওনাকে পুলিশ কমিশনার মহোদয় আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম যিনি আছেন, তিনিও তো সিলেটেরই হয়ে। আমি ঢাকা থেকে যখন ওনারা নতুন পোস্টিং এসেছে, আমি কিন্তু সবকিছু সবসময় আমার জেলা সভাপতিদেরকে অনুরোধ করি যে আপনারা যান, ওনাদের সাথে দেখা করেন, ওনারা দেখা করলে খুশি হবেন। ওনাদের সাথে দেখা করা মানে ওনারা বিরক্ত হন, আমার মনে হয় না বিরক্ত হবে। আর আলহামদুলিল্লাহ আমাদের আগের পুলিশের থেকে
বর্তমান পুলিশ অনেক ভালো, অনেক ভালো, আমরা অনেক সাপোর্ট পাই। সার্জেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব, আমি আমার আয়োজনের শেষ দিকে যাচ্ছি, যেহেতু আমরা সময় যত গড়াচ্ছে তত আমাদের সূর্যের যে থেজ যেটা সেটা আমাদেরকে চেপে বসছে। তো আমি সব মিলিয়ে আয়োজনের শেষ দিকে আপনাকে যে প্রশ্নটা রাখতে চাই যে আপনার অসকস নিয়ে আগামী দিনের স্বপ্ন কি বা কি চিন্তা ভাবনা, আগামীর পথ নিয়ে কি ভাবনা রয়েছে, যদি দর্শকের উদ্দেশ্যে সংক্ষেপে বলতেন প্লিজ। অসকস নিয়ে আমাদের স্বপ্ন হলো, প্রথম কথা হলো আমি সারা বাংলাদেশে এখন অনেকগুলো সংগঠন সৃষ্টি হয়েছে, আমরা বলবো যে আপনারা সংগঠন আলাদা করেন, কোনো সমস্যা নাই। আমরা আমাদের এই সমস্ত যে আমাদের মৌলিক দাবি রিসিদে আমরা এক এবং অভিন্ন তৈরি করবো না, এবং পৃথিবীর যে যেখানে আছে, বাংলাদেশের যে যেখানে আছে তাদের সকল সদস্যদেরকে বলবো যে আপনারা একটা সংগঠনের পদতলে আসেন। আমি বলবো না আমার সংগঠনে আসেন, আপনার যাকে ভালো লাগে, যারা পথে ঘাটে কাজ করে, যারা আপনার বিপদ আপদে কাছে দাঁড়ায়, তাদের পাশে আসে আপনারা তাদেরকে সঙ্গ দেন। আর একটা স্বপ্ন হলো অসকস বাংলাদেশ প্রত্যেকটা জেলা উপজেলাতে বড় বড় হাসপাতাল করুক, অসল বাংলাদেশ প্রত্যেকটা জেলা এবং ইয়েতে মহানগরীতে ইউনিভার্সিটি করুক, বিভিন্ন প্রতিষ্ঠান করে আমাদের আলোড়ন সৃষ্টি করতে হবে যে অসকস এমন একটা জিনিস, এমন একটা স্তম্ভ, সারা পৃথিবী একসময়, আমি হয়তো থাকবো না, জলিল ভাই থাকবো না, আমরা মরতে হবে, মানুষ মরণশীল। আমাদের আগে যুগ যুগান্তর থেকে অনেক গুণী মহাগুণীরা চলে গেছে, থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। আমি চাই সারা পৃথিবীতে এই অসকস বাংলাদেশ জীবিত থাকুক, বাংলাদেশ যতদিন জীবিত আছে। এই মুহূর্তে এবং পরবর্তী সময়ে যারা সমগ্র বিশ্ব থেকে, অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া, 24 পরগনা থেকে পাঞ্জাব, বোম্বে থেকে ম্যানচেস্টার, যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, যে সমস্ত বাংলাদেশি বাঙালি তথা আপনাদের অসকসের যে সমস্ত সম্মানীয় সদস্য রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি কথা বলে আপনার কথা শেষ করতে চান প্লিজ? আমি সকলকে অনুরোধ করব, যারা এই অনুষ্ঠানটা আজকে দেখছেন অথবা দেখবেন, একজন দেখেন আরেকজন কেউ দেখান, আমি সকলের কাছে বলবো, যারা দেখতেছেন তাদের কাছে বলবো এই অনুষ্ঠানটা আপনারা শেয়ার করে দেন, সৈনিকদের উপকার হবে। আপনি যদি মনে করেন যে আমি এটা ভালো কাজ করব, ভালো কাজ করে ঘর থেকে বেরোলে এটাই সদগায়ে জারিয়া, একটা সদগায়ে জারিয়া পালন করা, সর্বনিম্ন সদগায়ে জারিয়া পালন করা, একটা ব্যাস পাওয়া। আমি অনুরোধ করব আপনার এই একটা শেয়ারের কারণে আরেকজন সদস্য এই সংগঠনের সাথে যুক্ত হবে, তার একটা বিপদ থেকে সে মুক্ত হবে। আর সবার মঙ্গল কামনা করছি, বা পৃথিবীর যে যেখানে আছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য, অফিসার, জেসি এবং অন্যান্য পদবীর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। যে মানুষটি আপনার পেছনে কাজ করছে, আমাদের উদ্দেশ্যে কিছু বলার নেই। আমি প্রথমেই কালকে আমি আইসি সার্জন টেলিভিশনের সার্জন ভাইকে আমি স্মরণ করেছি। আপনি আমার সভাপতিকে জিজ্ঞাসা করেন সার্জন ভাই কোথায়, তো উনি আমাকে বলেছেন যে সার্জন ভাই তো অন্য একটা প্রোগ্রামে চলে গেছে। আই অলওয়েজ মিস ইউ। আপনার প্রত্যেকটা অনুষ্ঠান আমি কিন্তু লাইক হবে অথবা কমেন্টস করি, এটা আপনি যদি দেখেন তাহলে মনে রাখবেন সার্জন টেলিভিশনের হার্ডে সার্জন হুমায়ুন ভাই আছে। আপনার নামের সাথে কিন্তু, আপনি তো আর্মির লোক না, কিন্তু আপনার নামটা আমাদের র্যাঙ্কের কাছাকাছি, ঠিক আছে না? আপনি আমার পিন্ডের মধ্যে সবসময় আছেন, পরিবারের সদস্য। আমার যে তোমার ছোট ভাই আছেন সেনাবাই, আপনি আপনার ছোট ভাইয়ের পরিচয় লাগবে না, আপনি আমার পরিবারের, আমাদের অসকস পরিবারের একজন সদস্য, আজীবন থাকবেন ইনশাল্লাহ যতদিন আমি আছি। আপনাকে অসংখ্য গণিত ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক যারা শুনছেন দেখছেন, আমরা বলবো আমাদের এই তাৎক্ষণিক এই আয়োজনে কোনো ত্রুটি বিচ্ছুতি ধরা পড়ে অবশ্যই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সর্বোপরি অসকস সিলেট তথা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আমাদের সার্জেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির সাহেবের জন্য সবাই খায়মান বাক্যে দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন তাকে শতায়ু দান করেন আল্লাহ পাক। আমরা সেই, আমি আরেকটা কথা বলি, আপনি আজকে যে ভিউতে আমাকে আইনে বসাইছেন, এই ভিউটাকে অভিভূত, অসাধারণ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যারকে। আর দর্শক সবাই আমরা যে যেখানে থাকি ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।